বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, নতুন কিছু কথা বলার জন্য হাজির হলাম। আজকাল রাজাকাররা বেশি আস্ফালন দেখাচ্ছে, রাস্তাঘাটে বেশি ফালাফালি লাফালাফি করতেছে, চুরি বাটপারি বদমাশি করে কয়েকটা ইউনিভার্সিটির দখল নিয়ে ওদের ছাত্র শিবিরকে দিয়া ওদের জামাতের বিসি বানাইয়া এরা মনে করছে পুরো দেশটা দখল করে ফেলেছে। না, এরা পুরো দেশ দখল করতে পারেনি, দখল করতে পারবেও না। জামাত শিবিরের রাজাকারের বাচ্চারা বেশিরভাগ নেতারাই ইনিয়ে বেনে কেঁদে কেটে বলছে যে আমরা 7টা 8টা লাশ কাঁধে বহন করেছি, এই করেছি সেই করেছি। কত কুত্তার লাশ ওরা বহন করেছে কেউ জানতে চাইছে? জামাতের যেগুলোকে ফাঁসি ধরে সেগুলো কুত্তা ছিল, সেগুলো জানোয়ার ছিল, সেগুলো শুয়োর ছিল। শুয়োর যদি না হবে, কুত্তা যদি না হবে, জানোয়ার যদি না হবে, তাহলে 26 তারিখ দিবাগত রাত্রে ক্র্যাকডাউনের পরে সকালবেলা ভোরে গোলাম আজম ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি দেখতে গিয়েছিল এবং সেখান থেকে পরিস্থিতি থরে থরে সাজানো লাশ রাস্তাঘাটে ওই জগন্নাথ হলে বিভিন্ন জায়গায় লাশ দেখে সে উল্লসিত হয়েছিল এবং সে তখন বলেছিল যে এগুলা ভারতের দুষ্টচর, ভারতের এরা হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করার জন্য এই ওই এখানে এসেছিল। স্বাধীনতাপ্রেমী সেনাবাহিনী এদেরকে ধ্বংস করে দিয়েছে। সেই গোলাম আজমের ফাঁসি বা গোলাম আজমের মৃত্যু। আর গোলাম আজম তখনই বলেছিলেন এগুলো আমার ছাত্রসংঘই এগুলো দমাতে যথেষ্ট। ছাত্রসংঘের সভাপতি ছিলেন শুয়োর নিজামী, আর ছাত্রসংঘের সেক্রেটারি ছিলেন আরেক শুয়োর মুজাহিদ। এখন এই যে যারা ইনিয়ে বেনে কথা বলছে, এই শুয়োরের বাচ্চারা জানে না যে এই ছাত্র সংঘের হেডকোয়ার্টার ছিল মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে। সেখানে বস্তায় বস্তায় মানুষের চোখ পাওয়া গেছে, বস্তায় বস্তায় মানুষের মাথা কাটা পাওয়া গেছে, বস্তায় বস্তায় মানুষের হাত কাটা পাও কাটা, এইসব বস্তায় বস্তায় পাওয়া গেছে। লাইন ধরে সাজিয়ে রেখেছিল। বস্তায় বস্তায় মেয়েদের স্তন কাটা রক্ষিত ছিল বস্তায় বস্তায়। সেগুলো দেখে কোনো মানুষ কোনো দিন ঠিক থাকতে, বহু মানুষ সেগুলো দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এখন শুয়োরের বাচ্চারা এনিয়ে বেনিয়ে বলছে যে আমরা 7টা 8টা লাশ বহন করছি, আমাদের বুক ফেটে গেছে, এই ফেটে যায়। আরে খানগির বলা, তখন তো বুক তো ফাটবেই। তোরা এই দেশে যে জুলুম, যে অত্যাচার যে করেছিস, 30 লক্ষ মানুষ হত্যা করেছিস। পাকিস্তান এই দেশের রাস্তাঘাট কিচ্ছু চিনত না। তোরা 3 লক্ষ মানুষের মা বোনের ইজ্জত নষ্ট করেছিস, দর্শন করেছিস, অগ্নিসংযোগ করেছিস, হত্যা করেছিস, গুম করেছিস। তারপরে তোরা বলি যে তোকে বুক কেঁপে যায়। কেন তোকে বুক কাঁপে? শুয়োরের বুক কোনোদিন কাঁপে? শুয়োরের বুক কোনোদিনও কাঁপে না বাছাধন। তোমরা এখনো বুঝো নাই। এই দেশের মানুষ, তোমরা যেখানে এখন অবস্থান করছো, এই দেশের মানুষের দোষের জন্যই তোমরা এখানে অবস্থান করতে পারো, তাহলে এখানে আসতে পারতো না কেন? এই দেশের মানুষ ইনিবিনে সবসময় মুক্তিযোদ্ধাদের দোষ চাপাতে চেয়েছে। মুক্তিযোদ্ধারা বড় লোক হয়ে গেছে, মুক্তের সেই হয়ে গেছে, কিন্তু রাজাকারের বাচ্চারা যে এত এত প্রতিষ্ঠান গড়ে তুলছে, এত এত টাকা পয়সা বিদেশ থেকে বাংলাদেশের কথা বলে এনে, যে নিজেরা বাংলাদেশে 1 টাকা খরচ না করে দলীয় লোকদেরকে কুত্তার মতো ভাতা দিয়ে পালছে, নেতাদের ভাতা দিয়ে পালছে, এগুলো আমরা জানি। এসব বিদেশি টাকা বিদেশ থেকে এনে এনে এই দেশে ইসলাম প্রচার কথা, ইসলামের কথা বলে এনে তোমরা এই টাকা তোমাদের দলের পিছনে খরচ করছো, কর্মীর জন্য। জামাত হলো একটা কর্মচারীর দল। গোলাম আজমের মানুষ এখন হিরো বানাতে চায়। এই গোলাম আজম এমন শুয়োরের শুয়োর, বঙ্গবন্ধু বাদশাহ ফয়সলের সাথে দেখা করতে গিয়েছিল বাংলাদেশে স্বীকৃতি দেওয়ার জন্য। বাদশাহ ফয়সল নীতিগতভাবে রাজি হয়েছিল যে হ্যাঁ, আমি বাংলাদেশের স্বীকৃতি দেব। বঙ্গবন্ধু আসার সাথে সাথে গোলাম আজম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাদশাহ ফয়সলের কাছে হাজির হয়ে যা বলে, যেটা ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে, ওখানে এখন কোনো মুসলমান নাই, ওখানে স্বীকৃতি দেওয়া যাবে না, ওদের কোনো সাহায্য দেওয়া যাবে না। কেমন শুয়োরের শুয়োর এই গোলাম আজম! এরপরও জামাতে ইসলামের লোকরা ইনিয়ে বিনিয়ে এটা সেটা করে বলে যে এদের বুক ফাইটে গেছে 7টা লাশ বহন করতে। আরে খানকির পোলা, কসাই আব্দুল কাদের মোল্লা, যার নাম শুনলাম এখনো ভয় থরথরে কাঁপে, এই কসাই কাদের মোল্লা বিহারিদেরকে নিয়ে ওখানে যে রাজত্ব কায়েম করেছিল, এই যে দেশের সুনামধন্য চলচ্চিত্রকার জহির রেহান এই কাদের মোল্লার হাতে হত্যার শিকার হয়েছে। এবং এই কাদের মোল্লা কসাই ওখানে এখনও সেই তার কূপ এখনও আছে, এখনও মানুষ সেখানে কূপ দেখতে যায়। 13 নম্বরে না 13 নম্বরে 6 এতে
যে কূপ আছে, যে কূপে মানুষ মেরে মেরে বিহারিদের মেরে মেরে এই কাদের মোল্লা ফেলতো। এখন তোমরা এই যে সেনাবাহিনীর বেইমানের কারণে দেশে একটু দাঁড়ানোর সুযোগ পাইছো, মনে করছো দেশ তোমরা দখল করে নিবা। দেশ দখল করতে পারবা না, বাঁচা দন, আমরা এখনো বাঁচা আছি। এই দেশে বঙ্গবন্ধুর 68 সনের আন্দোলনের থেকে নিয়ে এবং স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, দেশ স্থিতিশীল আনা পর্যন্ত আমরা জড়িত ছিলাম। তোমরা এই দেশে বালু ছিঁড়তে পারবে না, তোমাদের এই দেশে কেউ জায়গাও দেবে না। কেন দেবে না? তোমরা রাজাকার, তোমরা যুদ্ধ অপরাধী, তোরা আমসালস, তোরা বদর বাহিনী, তোরা ইসলামী ছাত্র সংঘ, তোরা শান্তি কমিটি, তোরা ওই যে তোরা হইল সকল অনিষ্ট সৃষ্টিকারী তোরা। এবং তোদেরকে এই দেশে আল্লাহ কোনোদিন তোদেরকে জায়গা দেবে না। আল্লাহ নিমক হারাম এবং মুনাফেকদের আল্লাহ কখনো সুযোগ দেয় না, তোদেরকেও দেবে না। আরে খানগের বলা এখন এই যে হাসিনা যে 560টা মসজিদ বানাইছে, তোরা সেই মসজিদে আগুন দিয়ে জ্বালাইয়া দিচ্ছিস, দে জ্বালাইয়া ওই মসজিদগুলো আর আল্লাহ করে আল্লাহই তৈরি করবে। তগর কোনো জায়গা স্কুলে এই মসজিদে হবে না, কোনো জায়গায় হবে না। তোমরা যে মাঝখানে কয়দিন মসজিদে ওই দলীয় কর্মকর্তা চালানোর জন্য ঘুরছ, এখন জায়গায় জায়গায় পিটানে খায়া কুত্তার মতো লেজ গোটে আস্তে আস্তে পিছনের দিকে পলাইতেছ। তোমাদের পিছনে পলাইতেই হবে। তোমাদের ছাউ যেগুলো দুধ খায় ছাত্র শিবিরের, সেগুলি ইউনিভার্সিটিতে ঢুকে ইউনিভার্সিটিতে যাইয়া বিভিন্ন পদে যাইয়া কুত্তার মতো বড় বড় হুঙ্কার দিয়ে ওঠে। এই হুঙ্কার বেশি দিন থাকবে না, আজ কতদিন অপেক্ষা করো, তোমাদের জন্য মহা সারপ্রাইজ আসতেছে ইনশাল্লাহ।